হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তোমরা যারা মাধ্যমিক ভৌতিক বিজ্ঞানে ভালো স্কোর করতে চাও তাদের জন্য এই ভিডিওটি। দেখো, আজকে আমরা করিমপুর জগন্নাথ হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের যে 90 নম্বর কোশ্চেন দিয়েছিল টেস্ট পরীক্ষায়, সেই 90 নম্বর কোশ্চেন আগে সলভ করব। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যে প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। যে গোবর গ্যাসের মূল উপাদান কি? তো আমরা জানি গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এর একই সঙ্গে দেখো, মিথেনের গঠন সংকেত কিরকম হয়, যে সি এর 4টে হাত থাকে আর 4টে হাতে 4টে হাইড্রোজেন থাকে। ঠিক আছে, এটি হচ্ছে মিথেনের গঠন সংকেত। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় পিভি লেখচিত্রটি কিরূপ হয়? তো পিভি লেখচিত্রের সমপরাবৃত্তাকার। এই যে গ্রাফটা আসছে এখান থেকে শুরু করে এই যে ব্যাকা, এটা হচ্ছে সমপরাবৃত্তাকার। ওকে, নেক্সট কোশ্চেন, যে N2+3H2 থেকে 2NH3 এই বিক্রিয়াটিতে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে কত মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করবে? দেখো, আমরা যদি বিক্রিয়াটিতে লিখি, তো এখানে আছে নাইট্রোজেন কমল আছে, নাইট্রোজেন 1 মোল আছে, তাই না? প্লাস হাইড্রোজেন কমল আছে, হাইড্রোজেন 3 মোল আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছিল 2 মোল অ্যামোনিয়া। এখান থেকে আমরা পাচ্ছি 2 মোল অ্যামোনিয়া, তাই না? তাহলে এখানে বলেছে 1 মোল হাইড্রোজেন, কিন্তু এখানে হাইড্রোজেন কত? হাইড্রোজেন 3 মোল। তাহলে এটা যদি আমি 1 মোল করতে চাই, তাহলে কি করব? এই 3কে 3 দিয়ে ভাগ করব, এই 3কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 1 মোল পাবো। তো একই রকম ভাবে এখানে এই যে 2কে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2/3 মোল অ্যামোনিয়া পাবো। ওকে, তো আমাদের সঠিক উত্তরটা হবে 2/3 মোল অ্যামোনিয়া। তাহলে অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি? দেখো, এই সমস্ত কোশ্চেনগুলো তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি পরীক্ষা হলে নির্ণয় করা অনেকটা জটিল, তো আমাদের এটা মনে রাখতে হবে। তো এখানে আমরা লিখে দিয়েছি, দেখো তাপ পরিবাহিতাঙ্ক কিভাবে বের করছে। তো সেটা এখানে লেখা আছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তো আমাদের অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি? দেখো, এটা হচ্ছিল সাদা আলো যাচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে, গিয়ে 7টি বর্ণে বিভক্ত হয়েছে। আমরা নর্মালি বাংলায় কি পড়েছি, বেনিয়া সহগলে পড়েছে। তো ভায়োলেট মানে বেগুনি, এরকম ভাবে আছে। তো লাল বর্ণের বিচ্যুতি হচ্ছে সব থেকে কম। ওকে, আর ভায়োলেট মানে বেগুনি, এর বিচ্যুতি কি সব থেকে বেশি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর ডি সঠিক উত্তর। আর লাল বর্ণে হবে সব থেকে কম, তাই না? লাল বর্ণের হচ্ছে সব থেকে কম বিচ্যুতি হয়। যে হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো, এখানে দেখো নাইক্রোম তার সম্পর্কে আমি লিখে দিয়েছি। এটা সঠিক উত্তরটি হবে রোধ বেশি এবং গলনাঙ্ক বেশি। নাইক্রোম তার কি? নাইক্রোম তার হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু, যা বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়। কারণ কি? যে বৈদ্যুতিক পরীক্ষায় এরকম কোশ্চেন দেয় যে নাইক্রোম তার কেন বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয়। তো কারণগুলো লিখে দিয়েছে, যে উপাদান ধাতুগুলির তুলনায় নাইক্রোমের রোধাঙ্ক খুব বেশি, ফলে জুলের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আবার নাইক্রোম তারের গলনাঙ্ক খুব বেশি, ফলে উচ্চ উষ্ণতায় তারটি কঠিন অবস্থায় থাকে, গলে যায় না। উচ্চ উষ্ণতায় লোহিত তপ্ত নাইক্রোম তার বায়ুর সংস্পর্শে থাকলেও বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না, ফলে তারটি রাসায়নিক পরিবর্তনজনিত ক্ষয় কম হয়। এই জন্য তারটি অনেকদিন ধরে ব্যবহার করা যায়। তো এটা হচ্ছে আমাদের নাইক্রোম তারের ছবি। আশা করি বিষয়টা বোঝা গেল তোমাদের। এখান থেকে নাইক্রোম তারের বৈশিষ্ট্য কোনটা সেটা তোমরা পেয়ে গেলে, নাইক্রোম তার কেন বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত হয় সেটা তোমরা পেয়ে গেলে। তো এগুলো মনে রাখতে হবে। কোনটির ভেদন ক্ষমতা সব থেকে বেশি? আমরা নর্মালি 3টে রশ্মি পড়েছি,
একটা আলফা, একটা বিটা, একটা গামা। তো আলফা কি হয়, আ দিয়ে লিখি, আলফা, তাই না? আয়নন কি হয়, আয়ন আ দিয়ে লিখি। তো এই যেখানে আ দিয়ে লিখছি, এখানেও আ দিয়ে লিখছে। তো আলফা রশ্মির আয়নন ক্ষমতা সব থেকে বেশি। আলফা রশ্মির যদি আয়নন ক্ষমতা সব থেকে বেশি হয়, তাহলে গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি হবে। গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি। আশা করি লজিকটা তোমাদের বোঝা গেল। তাহলে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ গামা রশ্মি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? আমরা কি জানি, আমরা জানি ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। তার মানে এখানে দেখো ফ্লোরিন বি সি ডি তিনটে দেওয়া আছে, তাহলে আমরা অপশন কি করছি, এলিমিনেট করতে পারছি না। তাহলে আমাদের জানতে হবে বিষয়টা যে কি হয়, যে পর্যায় সারণী, এই যে এরকম পর্যায় সারণী থাকে, তো যেরকম পর্যায় সারণী থাকে, এদিকে কি পর্যায় থাকে, যে 1 2 3 4 5 6 7 এরকম পর্যায় থাকে। আর এই সাইডে শ্রেণী থাকে 1 2 এরকম ভাবে মোটামুটি 18টা শ্রেণী থাকে নিষ্ক্রিয় গ্যাস সহ। তো এই যে এটা আমার বাম সাইড, তাই না? এটা লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো বাম সাইড থেকে ডান সাইডে গেলে কি হয়, পর্যায় সারণীতে কি পরিবর্তন হয়, যে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তো বাম দিক থেকে ডান দিকে গেলে যদি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তাহলে দেখো যে কার্বন 14 নম্বর গ্রুপে অবস্থিত, আর নাইট্রোজেন 15 নম্বর, অক্সিজেন 16 নম্বর, ফ্লোরিন 17 নম্বর গ্রুপে অবস্থিত। যদি এরকম থাকে বিষয়টা, তাহলে যার গ্রুপ সংখ্যা বেশি সে সর্বাধিক ঋণাত্মক হবে। যেহেতু বাম সাইড থেকে ডান সাইডে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে, তার মানে প্রথমে কি হবে, প্রথমে 14 আসবে, তারপরে 15 আসবে, তারপরে 16 আসবে, তারপরে 17 আসবে। 17 নম্বরে যে থাকবে তার তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। প্রথমে 17, তারপর 16, তারপর 15, তারপর 14, অর্থাৎ প্রথমে ফ্লোরিনে বেশি, তারপরে অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপরে কার্বন। তার মানে আমাদের অপশন নম্বর সি হবে সঠিক উত্তর। যে কোন যৌগটিতে সমজীব বন্ধনের সংখ্যা সবথেকে বেশি? তো আমি এখানে স্ট্রাকচার দেখে দিয়েছি। দেখো CO2 আমরা যদি লুইস ডট গঠনের মাধ্যমে করি, তাহলে CO2 সমজীব বন্ধনের সংখ্যা হবে 4টি, এইচ সেলে বন্ধনের সংখ্যা 1টি, অ্যামোনিয়ার কটা, অ্যামোনিয়ার 3টি, অ্যামোনিয়ার 3টি, আর জলের কটা, জলের 2টি। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে CO2, অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর। এর সমজীব বন্ধনের সংখ্যা সব থেকে বেশি এবং সংখ্যাটি কত, 4টি। যে সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়? দেখো অ্যানোডে Cu2+ উৎপন্ন হয়, হ্যাঁ, অ্যানোডে Cu2+ উৎপন্ন হয়। আর যদি বলে ক্যাথোডিক উৎপন্ন হয়, তাহলে ক্যাথোডে হচ্ছে Cu, ক্যাথোড, ক্যাথোডে Cu উৎপন্ন হয়। যে লেড অ্যাসিডের সিক্ত সাদা কাগজ H2S গ্যাসের উপর কাগজটির রং পাল্টে হয় কি রং হবে, কালো হবে। কারণ কি, কারণ এখানে দেওয়া আছে দেখো, লেড অ্যাসিডেট কাগজ হাইড্রোজেন সালফেট গ্যাসের সংস্পর্শে এলে লেড অ্যাসিডেট নামক একটি কালো বা বাদামি কালো কঠিন পদার্থ তৈরি হওয়ার কারণে কাগজটির রং কি হয়, কালো হয়। যে চালকোপাইরেটিস কোন ধাতুর আকরিক? তো চালকোপাইরেটিস আমরা জানি এটা তামা বা কপারের আকরিক, অপশন নম্বর এ সঠিক উত্তর। যে কোন যৌগটি সম্পৃক্ত, ও সরি অসম্পৃক্ত, ঠিক আছে, যেগুলোর এক বন্ধন থাকে, মানে সিঙ্গেল বন্ড, যেমন ধরো মিথেন, এই যে মিথেন, তাই তো, মিথেনে কি হয় CH4, মিথেনের গঠন সংকেত কি হয় CH4, কার্বনের 4টি হাত থাকে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তো যেগুলোর এক বন্ধন থাকে সেগুলো সম্পৃক্ত, যেগুলোর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেগুলো অসম্পৃক্ত। তো তেমনি এমনভাবে ইথিনের গঠন সংকেত হচ্ছিল C2H4, তো এটা হচ্ছে দ্বিবন্ধন থাকে, তো এটা হচ্ছে অসম্পৃক্ত। যে প্রোপেন বলো, বিউটেন বলো, সবগুলো এক বন্ধন থাকে, এগুলো সম্পৃক্ত হবে। ওকে, প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটি সঠিক সমীকরণ? তো অপশন নম্বর সি এটা আমাদের সঠিক সমীকরণ। যে প্রথম আপতন কোণ প্লাস দ্বিতীয় আপতন কোণ মাইনাস এটা প্রিজমের কোণ, আয়ন প্লাস I2 মাইনাস এ। যে তিনটি বাল্বকে
নিম্নলিখিত কোন ভাবে ব্যাটারির সঙ্গে যুক্ত করলে বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি? দেখো এটা ব্যাখ্যা করা যায়। তো এটা ব্যাখ্যা না করে আমি জাস্ট একটা লাইন লিখে দিয়েছি এখানে। এটা মনে রাখলেই তোমার এই যত পিকচার দিবে সমস্ত কিছু করা যাবে। হ্যাঁ, তো বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি হবে যখন বাল্বগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে। সমান্তরাল সমবায়ে প্রতিটি বাল্বের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ সমবায় শ্রেণী সময়ের তুলনায় বেশি হয়, ফলে বাল্বের উজ্জ্বলতা বেশি হয়। তো আমাদের এখানে অপশন নম্বর প্রথমটা হবে সঠিক উত্তর, যেহেতু এগুলোকে সবগুলো সমান্তরাল সময়ে যুক্ত করা আছে। ঠিক আছে, জাস্ট তোমরা এটা মনে রাখবে যে সমান্তরাল সমবায়ে বাল্বের উজ্জ্বলতা সব থেকে বেশি হয়। ওকে, এটা ব্যাখ্যা করা যায়। তো ব্যাখ্যা আমাদের প্রয়োজন নেই 1 নম্বরের জন্য যেহেতু। চলো নেক্সট কোয়েশ্চেন, যে গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসটির প্রভাব সব থেকে বেশি? দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, সিএফসি আছে, ওজোন আছে আর নাইট্রাস অক্সাইড আছে। তো কার্বন ডাইঅক্সাইড দায়িত্বকে 56%, মিথেন হচ্ছে 18%। তো আমাদের এটা অপশন নম্বর সি হবে সঠিক উত্তর। যদি বলতো গ্রিন হাউস গ্যাস সৃষ্টিতে কোন জৈব যৌগ, মানে এটা হচ্ছে জৈব যৌগ তাই না, প্রভাব সব থেকে বেশি, তাহলে এর অপশনটা হতো মিথেন। ঠিক আছে, আর এমনি নর্মাল ছেলে যদি চাই কোন গ্যাসটির প্রভাব সব থেকে বেশি, তাহলে CO2। ঠিক আছে, যে কোনটির তাপন মূল্য সব থেকে বেশি? দেখো পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি। পেট্রোলের তাপন মূল্য মোটামুটি 49 এর কাছাকাছি, ডিজেলের তাপন মূল্য 45 এর কাছাকাছি, কেরোসিনের তাপন মূল্য 48 এর কাছাকাছি, আর এলপিজি 50 এর কাছাকাছি। তো আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর ডি। যদিও পেট্রোল আর এলপিজির তাপন মূল্য প্রায় কাছাকাছি হয়, তবে আমরা মোটামুটি এই দুটো একটু ডিফারেন্স করতেই পারি। এলপিজি কিন্তু হাইড্রোজেন সব থেকে উত্তম জ্বালানি। দেখো এখানে একটা ছক দেখে তাপন মূল্য কিলোজুল পার গ্রাম। কঠিন জ্বালানির মধ্যে ঘুঁটে আছে, কাঠ আছে, কয়লা আছে, চারকোল আছে। তরল জ্বালানির মধ্যে অ্যালকোহল আছে, ডিজেল আছে, কেরোসিন আছে, পেট্রোল আছে। গ্যাসীয় জ্বালানির মধ্যে কি কি আছে? প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস, রান্নার গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। তো এখান থেকে বোঝা যাচ্ছে হাইড্রোজেন সব থেকে উত্তম জ্বালানি, কারণ কি এর হচ্ছে 150 ক্ষমতা, তাই না, 150 কিলোজুল পার গ্রাম। চলো, তার মানে এখান থেকে কি কোশ্চেন আরেকটা মনে রাখতে পারে যে হাইড্রোজেন হচ্ছে সব থেকে উত্তম জ্বালানি এবং এর জ্বালানির তাপন মূল্য কত? জ্বালানির তাপন মূল্য হচ্ছে 150 কিলোজুল পার গ্রাম। স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0 ডিগ্রি তাপমাত্রায় 22.4 লিটার, কোন তাপমাত্রায় ওই পরিমাণ গ্যাসের আয়তন হবে 44.8 লিটার? দেখো এখানে স্থির চাপ দেওয়া আছে, তো স্থির চাপ থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করবো? চার্লসের সূত্র অ্যাপ্লাই করবো, সেটা এখানে করে দিতে হবে। চার্লসের সূত্র প্রয়োগ করে পাই যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ V1/T1 সমান V2/T2। তো প্রথমে V1 করে দেওয়া আছে, V1 22.4 লিটার। এই যে V1 এখানে বের করেছে, V1 দেওয়া আছে 22.4 লিটার। V2 করে দেওয়া আছে, V2 তোমার 44.8 লিটার। এই যেখানে দেওয়া আছে V2 44.8। উষ্ণতা কিসে করা আছে? উষ্ণতা আমার ডিগ্রি সেন্টিগ্রেডে করা আছে, তাহলে উষ্ণতা বের করবো কেলভিনে। তো এর সাথে 273 যোগ করলে কেলভিন পেয়ে যাবো। তো এখানে জাস্ট বসিয়ে দেবো আমি V1/T1, V2/T2 সমস্ত ভ্যালু বের করা আছে, শুধু T2 মানটা বের করবো। T2 মানটা এত কেলভিন বেরোবে। তো এই কেলভিন থেকে যদি 273 বাদ দিই আমি, তাহলে এটা সেন্টিগ্রেডে পেয়ে যাবো। তো আমাদের অপশন অ্যান্সার হবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। দেখো তোমরা এই কোশ্চেনটা পারবে জানি, কিন্তু এটা সলভ করে পরে তোমরা যেন -273 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেন। ওকে, এটা আমাদের হবে না, অপশন হবে অপশন নম্বর সি 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের আয়তন কত? ঠিক আছে, দেখো অক্সিজেন গ্যাস মানে কত গ্রাম হয়? অক্সিজেনের 16 হয়, তাই না? তার মানে 16 দুগুণে 32, তাহলে 32 গ্রাম এর আয়তন কত হয়? 32 গ্রাম এর আয়তন হয় 22.4 লিটার। এটা সমান 32 গ্রাম। কিন্তু এখানে আয়তন কত দেওয়া আছে? এখানে আয়তন দেওয়া আছে 11.2 লিটার, অর্থাৎ এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 22.4 লিটারকে 2 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 11.2 লিটার। একই রকম ভাবে 32কে 2 দিয়ে ভাগ করব,
তাহলে পাবো হচ্ছিল 16 গ্রাম। তাহলে এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত হবে? 16 গ্রাম। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। দেখো এসটিপিতে 22.4 লিটার CO2 মধ্যে পরমাণুর সংখ্যা কত হবে? এটা সিম্পল কোশ্চেন, যে 22.4 লিটার যে কোনো গ্যাসের ক্ষেত্রে, সেটা যে কোনো গ্যাসের 1 মোলের ক্ষেত্রে, 1 মোলে হলে তবে তো 22.4 লিটার আয়তন হয়, তো তার অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23। তো অপশন নম্বর এ আমাদের সঠিক উত্তর। দেখো বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে 1 মোল, ঠিক আছে, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। তার অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে 6.022 গুণ 10⁻23। এটা মনে রাখতে হবে আমাদের। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের কত? দেখো আমরা একটা সম্পর্ক জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয়, এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয়, তো এদের মধ্যে সম্পর্কটা হবে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান হচ্ছিল গামা বাই 3। তো আমাদের এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা, আর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে বিটা। জাস্ট এই দুটোর মধ্যে সম্পর্ক চেয়েছে। তো বিটা ইকুয়াল টু কি? বিটা ইকুয়াল টু আলফা হবে। এই দুটো যদি ক্যালকুলেশন করি আমি এখান থেকে, তাহলে কি পাচ্ছে যে আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তার মানে বিটা ইকুয়াল টু 2 আলফা, তাই না? তো একই রকম ভাবে 2 গুণ এখানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু দেওয়া আছে 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। যে অবতল দর্পণের বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হবে? তো এটা বক্রতার কেন্দ্রে রাখতে হবে। এটা একদম সোজা কোশ্চেন দেখে তোমাদের, এখানে ভাবার কোনো মানে প্রয়োজন নেই। জাস্ট মনে থাকলে তুমি করতে পারবে বিষয়টা। যে দাঁত পরীক্ষা করার জন্য ডাক্তারবাবু ব্যবহার করেন, দাঁত পরীক্ষা করার জন্য অবতল লেন্স ব্যবহার করে। ওকে, যে আর এখানে বলেছে, দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন আছে যে মায়োপিয়ার সমস্যা প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এখানেও আমরা অবতল লেন্স ইউজ করি। তো আমাদের যে দুটো কোশ্চেন পরীক্ষায় এসেছিল, সেটা দুটোরই অ্যান্সার হবে অবতল লেন্স। দেখো যে কি লিখে দিয়েছে, মায়োপিয়া বা নিকট দৃষ্টির সমস্যা প্রতিকারের জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়। এই লেন্সগুলো চোখের রেটিনার সামনে গঠিত প্রতিবিম্বকে রেটিনার উপর ফোকাস রাখতে সাহায্য করে। তো এগুলো মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। যে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি? দেখো আমরা জুলের সূত্র থেকে কি পাই? জুলের সূত্র থেকে পাই হচ্ছিল H = I² তাই না? এখানে বলছে সময় স্থির, আবার বলছে রোধও স্থির। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছিল H ভ্যারিজাস I²। তো এটা আমাদের অ্যান্সার হবে H ভ্যারিজাস I²। ওকে, দেখো এটা এখানে ভাষাতে লেখা আছে, যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এই যে প্রবাহ মাত্রা তার স্কয়ার বা বর্গের সমানুপাতিক। এটা জুলের তাপীয় সূত্র থেকে পাওয়া যায়। ওকে, বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়? এখান থেকে তোমাদের প্রত্যেকবার পরীক্ষায় একটা কোশ্চেন থাকেই, হয় ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দেবে, না হলে তার ব্যবহারিক প্রয়োগ থেকে একটা কোশ্চেন দেবে। দেখো বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে পাওয়া যায়। এই নিয়ম অনুযায়ী দেওয়া আছে এখানে যে তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করে। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে একটা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবেই ওখানে। দেখো কি বলছে, অথবা যে কোন তেজস্ক্রিয় মৌলের আকরিকের মধ্যে ওই মৌলের সঙ্গে সীসার অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। তো এটা ইউরেনিয়াম, ঠিক আছে।
যে ইউরেনিয়াম ডেটিং পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে ইউরেনিয়াম 238, তোমরা যে স্পেসিফিক্যালি মনে রাখতে চাও তাহলে অবশ্যই মনে রাখবে যে ইউরেনিয়াম 238 এই আইসোটোপটি ব্যবহার করা হয়, ঠিক আছে। মৌলের সঙ্গে সীসা 206 পরিণত করে। শিলা বা আকরিকের মধ্যে ইউরেনিয়াম এবং সীসার অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। দেখো নেক্সট কোশ্চেন, যে কোনটি তেজস্ক্রিয়তার একক নয়। তো এখান থেকে কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসেই যে তেজস্ক্রিয়তার একক কোনটি, কুরি, রাদারফোর্ড আর বেকারেল। তো তেজস্ক্রিয়তার কোনটা একক নয়, আইনস্টাইন। একই রকম ভাবে তোমরা মনে রাখবে কোনটি তেজস্ক্রিয়তার এসআই একক, কোনটি তেজস্ক্রিয়তার ব্যবহারিক একক, ঠিক আছে। চলো, যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো এখানে যে সিজিয়াম কেবে, সিজিয়াম হচ্ছিল সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, ঠিক আছে। সিজিয়াম হচ্ছিল সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। একরকম ভাবে মনে রাখতে পারো, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। জিঙ্ককে কি বলা হয়, জিঙ্ককে আমরা ক্যালামাইন বলি। আর প্লুটোনিয়াম কি, প্লুটোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ওকে। তো লোহা বাদ, লোহা হচ্ছে ইনভারে মূল উপাদান, ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানিও যে ইনভারে আর কি কি থাকে, ঠিক আছে। এই যে ইনভারে আমাদের আর কোন কোন উপাদান থাকে, এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন। যে একটি যৌগের উদাহরণ দাও যাতে উপস্থিত মৌলগুলো অষ্টক পূরণ হয়নি, হ্যাঁ। আর এটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড। তো বেরিলিয়াম ক্লোরাইডের সংকেত কি, বেরিলিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছিল BeCl2। তো তোমরা জাস্ট এই দুটো মনে রাখবে, পরীক্ষায় আসে নর্মালি একটা কোশ্চেন এখান থেকে দেয়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনটির অষ্টক পূরণ হয় না। অষ্টক পূরণ এর কনসেপ্ট আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করব, জাস্ট তোমরা এখানে অ্যান্সারটা মনে রাখবে, লিথিয়াম হাইড্রাইড এবং বেরিলিয়াম ক্লোরাইড। কোন যৌগের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে, ঠিক আছে। তো দেখো এখানে ক্যাথোডে হচ্ছে বিজারণ ঘটে। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। বিজারণ হলো ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়া, যেখানে ধনাত্মক আয়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে, নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়। তো এটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসে। দেখো কিরকম কোশ্চেন দেয় এখান থেকে, যে বিজারণ কোথায় ঘটে, তাই না। আমরা শিখিয়ে দিচ্ছি, দেখো এটা ক্যাথোড, তো ক্যাথোডে কি ঘটে, বিজারণ ঘটে, মানে রিডাকশন ঘটে, রিডাকশন। আর অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ ঘটে, অর্থাৎ অক্সিডেশন ঘটে। অ্যানোডে অক্সিডেশন ঘটে, তাই না। এখানে ও আছে, তার মানে আমরা অ্যানোডে অক্সিজেন মুক্ত হয়। আর ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হাইড্রোজেন মুক্ত হয়। এই এখান থেকে একটা কোশ্চেন ঘুরে ফিরে আসে, যে ক্যাথোডে কি ঘটে, ক্যাথোডে কি মুক্ত হয়, অ্যানোডে কি ঘটে, অ্যানোডে কি মুক্ত হয়। তো আমরা কোশ্চেনগুলো এই লজিক দিয়ে মনে রাখবো। দেখো 2.14 কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে তড়িৎ পরিবহন করে কোন কণা, অথবা কোনটি ভালো তড়িৎ পরিবহন করে, চিনির জলীয় দ্রবণ, HCl এর জলীয় দ্রবণ, না অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। দেখো এখানে অ্যান্সার কি লিখেছে, যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে হচ্ছিল আয়ন, তাই না। যেমন ধরো NaCl, NaCl কি করে, এই যে ধরো NaCl এটা ভেঙে যায়, যে Na প্লাস প্লাস Cl মাইনাস, তার মানে এই যে আয়ন তৈরি হলো, এই আয়নগুলো আমাদের তড়িৎ পরিবহন করে। আর একটা দেখো যে কোনটির জলীয় দ্রবণ ভালো তড়িৎ পরিবহন করে, দেখো HCl এর জলীয় দ্রবণ ভালো তড়িৎ পরিবহন করে, কারণ এটি জলে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন H+ এবং ক্লোরিন আয়ন Cl- এ বিয়োজিত হয়। এই মুক্ত আয়নগুলি বিদ্যুৎ প্রবাহের উপস্থিতিতে বিপরীত আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়, যার ফলে দ্রবণটি বিদ্যুৎ পরিবাহী হয়। আশা করি বিষয়টা বোঝা গেল। তার মানে HCl কি হচ্ছে, HCl সহজেই বিয়োজিত হয়ে H+ প্লাস Cl মাইনাস আয়ন উৎপন্ন করছে। যেহেতু আয়ন মুক্ত হচ্ছে, তাই এটি সহজেই তড়িৎ পরিবহন করে। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে শূন্যস্থান পূরণ করো।
NH4Cl প্লাস CaOH হোল টু এখান থেকে তীর চিহ্ন দিয়ে NH এখানে কি হবে, ঠিক আছে, এখানে তোমার পুরো ব্ল্যাঙ্ক স্পেস ছিল, তো এখানে এমনই হবে। আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এটা 2NH3 হবে, এখানেও 2H2 হবে, আর এখানে 2 করে দেবো, তাহলে মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। চলো, যে সালফান কাকে বলে, দেখো সালফান কাকে বলে এখানে লিখে দিয়েছে। 100% সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100% মুক্ত সালফার ট্রাই অক্সাইড শোষিত হয়ে 100% ওলিয়াম উৎপন্ন করে। এই তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে। তো মনে রাখবে তোমরা এখান থেকে যে 100% H2SO4 প্লাস 100% SO3 এই দুটোকে একত্রে সালফান বলে। যে অন্য কথায় সালফান বা ওলিয়াম হলো ঘন সালফেটিক অ্যাসিডের মিশ্রণ যা অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে সম্পৃক্ত হয়। এটি একটি ক্ষয়কারী ঘন তরল এবং একটি শক্তিশালী ডিহাইড্রিং এজেন্ট, ঠিক আছে। দেখো এখানে এই কোশ্চেন অ্যান্সার আমাদের বাদ চলে গেছে, যে নেসলার বিকারক কোন গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত হয়। যে পিভিএস এর মনোমারের নাম কি? পিভিএস এর মনোমারের নাম হচ্ছিল ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। পিভিএস এর মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। নেক্সট কোশ্চেন দেখো, যে অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হবে CnH2n, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, ওকে। যে ফায়ার আইস কি? এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফায়ার আইস কি। আমরা যখন 3.1 শুরু করলাম, এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2। ফায়ার আইস হলো মিথেন হাইড্রেট, এটি হলো একটি বরফ সদৃশ কঠিন পদার্থ যা মিথেন অণু দ্বারা গঠিত এবং জলের অণু দ্বারা গঠিত স্ফটিকের খাঁচার মধ্যে আবদ্ধ থাকে, ঠিক আছে। তো এটা মনে রাখবে ফায়ার আইস কি। যে বায়ুমণ্ডলে কোন স্থানে মেরুজ্যোতি বা অ্যারোরা দেখা যায়? তো আমরা জানি বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে, তাই না, আয়নোস্ফিয়ার স্তরে এটা মেরুজ্যোতি বা অরোরা দেখা যায়। দেখো কি বলছে, নির্দিষ্ট চাপে, এখানে চাপ স্থির, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে? চাপ স্থির হলে চার্লসের সূত্র অ্যাপ্লাই হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম ভরে একটি গ্যাসের আয়তন হচ্ছিল 1365 সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একই চাপে গ্যাসটির আয়তন কত হবে? দেখো এখানে কি বলছে, যে প্রদত্ত তথ্যগুলোকে এসআই করে প্রকাশ করবো। যে আমরা কি জানি উষ্ণতা কেলভিনে হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এর সঙ্গে 273 কেলভিন অ্যাড করলাম, তবে পেলাম 273 কেলভিন। যে প্রারম্ভিক আয়তন V1 দেওয়া আছে 1365, এটা এখানে লিখলাম। আর অন্তিম তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা এখানে লিখে দিলাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমাদের V2 বের করতে হবে, অন্তিম আয়তন কত। তো চার্জের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি পাবো? V1/T1 সমান V2/T2। তো এখানে V1 এর ভ্যালু দেওয়া আছে, V2 ভ্যালু দেওয়া আছে, T1 এর ভ্যালু দেওয়া আছে, সরি এখানে V1 দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। আমাদের শুধু V2 নির্ণয় করতে হবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে মোটামুটি অ্যান্সার পাবো 1500, ঠিক আছে। আশা করি বিষয়টা বোঝা গেল। আমি ক্যালকুলেশন করালাম না, যেহেতু করানো আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় করো। এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের জন্য, বিশেষ করে এই বছরের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে আর এর মান কিভাবে বের করবো। আমরা কি জানি? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আমরা জানি এখানে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আর সমান কত হবে? আর সমান পাবো হচ্ছে পিভি বাই এন টি, ওকে। আমাদের হাতে এখানে সমস্ত মান দেওয়া আছে। যে পি এর মান কত? 1 এটিএম মানে কি? 1 এটিএম মানে 1.013 মাল্টিপ্লাই 10⁵, এটা পাস্কেল। ভি ইকুয়াল টু 22.4 লিটার, তার মানে 22.4 গুণ 10⁻³ মিটার টু দি পাওয়ার কিউব। আর এন হচ্ছে 1 মোল, আর টি হচ্ছে 273.15 কেলভিন। তাহলে এখানে যদি বসিয়ে দিই আমরা এখানে পি এর ভ্যালু
ভি এর ভ্যালু, এন এর ভ্যালু, টি এর ভ্যালু, তবে এটা ক্যালকুলেশন করে মোটামুটি আমাদের আসবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো আমরা এটা কি করবো, আমরা এটা ক্যালকুলেশন করবো না, জাস্ট ডেটা বলে লিখে দেবো। আমরা এটা মনে রাখবো যে আর এর ভ্যালু হচ্ছিল যে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো আমরা এটা মনে রেখে জাস্ট লাস্ট লাইনটা লিখে দেবো। আমরা এই কাটাকুটি যদি করে অনেক টাইম লেগে যাবে, আমরা ক্যালকুলেশন করবো না। ওকে, এখানে তোমার 10⁻³ হবে, এখানে এটা ইয়ে হয়ে গেছে, এটা 10⁻³ মিটার টু দি কিউব হবে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, যে প্রতিসরাঙ্ক কাকে বলে, কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক মান সব থেকে বেশি। যে প্রতিসরাঙ্ক হলো দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত। যে প্রতিসরাঙ্ক গাণিতিকভাবে প্রকাশ করা যায় n sin i বাই sin r। আর সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কোন বর্ণের বেশি, বেগুনি বর্ণ, তাই না, ভায়োলেট। যে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে রোধাঙ্ক কাকে বলে, এর এসআই একক লেখো। যে উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক ঘনকের বিপরীত পৃষ্ঠতলের মধ্যেকার রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। তো এর একক হচ্ছিল ওহম ইন্টু মিটার। ঠিক আছে, ওহম ইন্টু মিটার আমরা চেষ্টা করবো মনে রাখার, এমনি যদিও এগুলো নির্ণয় করা যায়। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, যে সোডিয়াম ক্লোরাইড ক্লাসে একটি Na+ আয়ন কটি Cl- আয়ন দ্বারা বেষ্টিত থাকে, H2O অণুর লুইস বিন্দু গঠন দেখো। দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নে একটাই Na+, এই যেগুলো সব Na+, ঠিক আছে, এই আয়নটা। তো একটা Na+ আয়ন তোমার মোটামুটি 6টি Cl- আয়ন দ্বারা বেষ্টিত থাকে, এটা মনে রাখতে হবে। এটা শর্ট কোশ্চেন আসে যে একটা Na+ আয়ন কটি Cl- আয়ন দ্বারা বেষ্টিত থাকে। তো এখানে একটা স্ট্রাকচার দিয়ে আমি দিয়েছি। দেখো নেক্সট কোয়েশ্চেন, যে H2O এর লুইস স্ট্রাকচার দেখো। দেখো এখানে জাস্ট লুইস স্ট্রাকচার বলা আছে আমার, এখানে সেটা ব্যাখ্যা করে দিয়েছে। ঠিক আছে, যে H2 এর লুইস স্ট্রাকচারে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং অক্সিজেন পরমাণুতে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। অক্সিজেন পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণুর সাথে একটি করে বন্ধন তৈরি করে। তো এটা আমরা স্ট্রাকচার করে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন, যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার বিক্রিয়া সমীকরণ সহ লেখো, অথবা লাইকার অ্যামোনিয়া কাকে বলে, এর গন্ধ কেমন। ঠিক আছে, দেখো হেবার পদ্ধতি ব্যাখ্যা করা আছে, আমি জাস্ট এখানে কটা তথ্য বলবো। দেখো এখানে, যে এখানে এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের, যে উচ্চ চাপ, এর চাপের ভ্যালু কত, 200 থেকে 250 atm। উচ্চ উষ্ণতার ভ্যালু কত, 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে লোহার জন্য অনুঘটক, ঠিক আছে, লোহার জন্য অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপকের উপস্থিতিতে এটি সংঘটিত হয়। তো এটা আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত ডেটাগুলো মনে রাখতে হবে, তবে এই বিক্রিয়ার নাম লিখতে পারবো। এটা তাপ উৎপন্ন হয় এটা। ওকে, দেখো লাইকার অ্যামোনিয়া কাকে বলে, যে অ্যামোনিয়ার 35% জলীয় দ্রবণকে, অ্যামোনিয়ার 35% জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এর গন্ধ কিরকম, এর গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে গ্যালভানাইজেশন কিভাবে করা হয়, এর দুটি সুবিধা লেখো, অথবা ধাতু নিষ্কাশনের দুটি পদ্ধতির নাম লেখো। দেখো গ্যালভানাইজেশন হচ্ছে লোহার ওপর জিঙ্কের অর্থাৎ দস্তার একটি পাতলা প্রলেপ দেওয়ার পদ্ধতি। সাধারণত লোহাকে গলিত জিঙ্কের মধ্যে ডুবিয়ে এই প্রলেপ দেওয়া হয়। গ্যালভানাইজেশনের একটি সুবিধা হলো এটি লোহাকে মরিচায় পড়া থেকে রক্ষা করে। ঠিক আছে, ধাতু নিষ্কাশনের দুটি পদ্ধতির নাম লেখো। যে ধাতু নিষ্কাশন কিভাবে করা হয়, যে কার্বন বীজাণু পদ্ধতি এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। কার্বন বীজাণু পদ্ধতির মাধ্যমে করা হয় জিঙ্ক এবং লোহার, আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে করা হয় সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম। তোমাদের বইয়ে এখনো অনেক এক্সাম্পল ছিল এখানে, হ্যাঁ অনেক
তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে অনেক এক্সাম্পল ছিল, তো তোমরা ওখান থেকে মনে রাখতে পারো। কার্বন বিজারণ পদ্ধতি আছে, শত বিজারণ পদ্ধতি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, যে সমবয়বতা কাকে বলে? এটি আমাদের লাস্ট চ্যাপ্টারের জৈব যৌগের কোয়েশ্চেন। যে সমস্ত জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠনগত সংকেত ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়, তাদের পরস্পরের সমবয়ব বলে, এবং এই ঘটনাকে সমবয়বতা বলে। যেমন ধরো ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার, তাই ইথাইল অ্যালকোহলের সংকেত কোনটা? CH3CH2OH, এবং ডাইমিথাইল ইথারের সংকেত কোনটা? CH3O CH3, ঠিক আছে, কিন্তু উভয় সংকেত গঠন সংকেত কত? C2H6O। তো এটা হচ্ছে সমবয়বতা। তো সমগুণীয় শ্রেণী কি? যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশিত এবং একই প্রকার কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগগুলোকে তাদের আণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাদের সমগুণীয় শ্রেণী বলে। বৈশিষ্ট্য কি? যে এই শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে একটি CH2 মূলকের পার্থক্য থাকে। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, সমগুণীয় শ্রেণীর যে প্রথম মৌল আর দ্বিতীয় মৌলের মধ্যে কি থাকে? একটা CH2 মৌলের পার্থক্য থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে তড়িৎযোজী এবং সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। এটা বইয়ের কোয়েশ্চেন, সিম্পল, জাস্ট লিখে দিয়েছি। তড়িৎযোজী যৌগ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন এবং অন্য একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই বিপরীত আধানযুক্ত আয়নগুলির মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে এই যৌগগুলি গঠিত হয়। সমযোজী যৌগ ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে গঠিত হয়। দুটি পরমাণু তাদের বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলি সমানভাবে ভাগ করে একটি ইলেকট্রন জোড় তৈরি করে, যা উভয় পরমাণুর সাধারণ সম্পত্তি হিসেবে কাজ করে। ভৌত অবস্থা কি দেখো, যে তড়িৎযোজী যৌগ কি হয়? সাধারণত কঠিন অবস্থা থাকে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আর সমযোজী যৌগ কি হয়? সাধারণত গ্যাসীয়, তরল বা নরম কঠিন পদার্থ হিসেবে থাকে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখান থেকে আমাদের মোটামুটি দীর্ঘ প্রশ্ন শুরু হলো। হ্যাঁ, এখানে কি আছে? এখানে আমাদের 12টা কোশ্চেন করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3। তো এই কোশ্চেনগুলো আমি আলোচনা করে নিই। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানিয়ে অবশ্যই করে দেবো। জাস্ট কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। হ্যাঁ, যে কিরকম কি কোশ্চেন আসে, এটা এরকম কোশ্চেন, এখান থেকে এরকম মোটামুটি এরকম কোশ্চেন আছে। হ্যাঁ, যে জুলের সূত্র এসছে, এখান থেকে একটা অঙ্ক দিয়েছে তোমাদের, মোটামুটি এরকম কোশ্চেন। এই পর্যন্ত কমপ্লিট, ঠিক আছে। তো এই কোশ্চেনটা তোমরা মনে হয় পারবে না, এই 4.12, ঠিক আছে। তো এই শুধু এই কোশ্চেনটা আমি অন্য একটা ভিডিওতে জাস্ট একটা কোশ্চেনে তোমাদের আলোচনা করে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা কোশ্চেনগুলো মুখস্থ করবে, আশা করি উপকৃত হবে এবং মাধ্যমিকে তোমরা ভালো স্কোর করবে।